দাদি মারা যাওয়ার কথা বলে অফিস থেকে ছুটি নিয়ে দেখি বসই পাত্র হিসেবে বসে আছেই। অফিসের গ্রুপের চ্যাটে যখন দাদির হঠাৎ করে মারা যাওয়ার অজুহাত দিয়ে 3 দিনের ছুটি মেলাইটা ঠুকিয়েছিলাম, তখন মনে মনে একটাই প্রার্থনা ছিল, বস যেন বেশি খোঁজাখুঁজি না করে। রাগী আহমেদ মানুষটা ভীষণ কড়া, গম্ভীর আর অসম্ভব কম কথা বলে। ওনার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস অফিসে অর্ধেক লোকেরই নেই। ছুটিটা অবশ্য মঞ্জুর হয়ে গেল, কিন্তু আসল ঝামেলার পাকানো বাড়ি ফিরে ড্রয়িং রুমে ঢুকতে দেখি আমার আসল দাদি সোফায় বসে দিব্যি পান চিবাচ্ছে, আর আম্মা দরজা ঢুকেই আমাকে বললো তাড়াতাড়ি রুমে গিয়ে রেডি হও। আমি মনে মনে বললাম, ছুটির জন্য যাকে আমি নরকে পাঠিয়ে দিলাম সে এখানে জ্যান্ত বসে পান খাচ্ছে, আর এদিকে আমার বিয়ের সাইন বাজছে। আম্মা জোরাজুরিতে হালকা রঙের একটা মার্জিত জামদানি পরে মাথাটা একটু ঘোমটা দিয়ে ডাইনিং রুমে এক কোণে সিঙ্গেলের সোফায় গিয়ে বসলাম। চোখ তুলে পাত্রের দিকে তাকাতেই আমার পুরো শরীর যেন জমে বরফ হয়ে গেল। কোনো ভুল নেই, নিখুঁত ট্রিম করা দাড়ি, চোখে চশমা আর পরনে সেই চেনা নেভি ব্লু ব্লাজার। সোফায় বসে গম্ভীর মুখে চা খাচ্ছে আমার অফিসারের খোদ বাকসুদ বস রাগী আহমেদ। আমার হার্টবিট তখন মনে হয় মিনিটে 200 বার ড্রাম পোড়াচ্ছে। উনি এখন পাত্র, তার চেয়েও বড় কথা আমি ওনার কাছ থেকেই ছুটি নিয়ে এসেছি। সবচেয়ে বড় ধাক্কাটা লাগলো তখন, যখন দাদি ওনার ভাঙা গলায় জোরে জোরে আমাকে বলতে লাগলো, হারে বুঝলাম আমার নাতিটা আসলে খুব ভালো। এই যে আজ সকালে ও অফিস থেকে ছুটি নিয়ে বাড়ি চলে এলো আমার দেখভাল করতে, ও আমাকে কত ভালোবাসে। কথাটা শুনে বস চায়ের কাপটা পিরিচে রাখলেন। টুং করে একটা শব্দ হলো। উনি চশমার আড়াল থেকে ওনার সেই চেনা ধারালো গম্ভীর চোখে সরাসরি আমার দিকে তাকালেন। ওনার মুখে কোনো হাসি নেই, একদম অফিসে সেই ডেড প্যান লোক। উনি শান্ত নিচু গলায় শুধু বললেন, তাই নাকি আন্টি, উনি আপনার যত্ন করার জন্য ছুটি নিয়েছে। দাদি আহ্লাদি হয়ে বলেন, হ্যাঁ বাবা, এই তো সকালে মেইল পাঠালো ওর অফিসে। আমি তখন মনে মনে নিজের জানালা করে ফেলেছি, বস যদি এখন সবার সামনে বলে বসে যে আমি ওনার এমপ্লয় এবং মিথ্যে কথা বলে ছুটি নিয়েছি, তবে আমার চাকরি আর বিয়ে দুটোই একসাথে যাবে। কিন্তু বস সবার সামনে আর একটা কথাও বাড়ালেন না, শুধু ওনার চায়ের কাপটা শেষ করে ঘড়ির দিকে তাকালেন। ওনার মা তখন আমাকে বললেন, আমাদের ছেলে তো এমনিতেও খুব কম কথা বলে বাবা, তবে মেয়ে আমাদের পছন্দ, ওরা একটু বারান্দায় গিয়ে কথা বলুক। আমি যে ফাঁসি আসামি গুটিসুটি পায়ে ওনার পেছনে পেছনে বারান্দায় গেলাম। বারান্দায় এসে উনি রেলিংয়ের ভর দিয়েই বাইরে দিকে তাকিয়ে রইলাম। প্রায় 1 মিনিট পুরো নীরবতা, অফিসে সেই চেনা গুমোট পরিবেশ। অবশেষে উনি পকেট থেকে ফোনটা বের করলেন, স্ক্রিনে আমার ছুটি মেইলটা ওপেন করে আমার চোখের সামনে ধরলেন। ওনার মুখে বিন্দুমাত্র হাসি রেখা নেই। খুব ধীরে আর ঠান্ডা গলায় বললেন, আপনার দাদি মারা গিয়েছে। আপনার দাদি তো ভেতরে বসে দিব্যি পান খাচ্ছে মিস হৃদিতা। আমি ভয়ে আমতা আমতা করে বললাম, স্যার, আসলে আম্মা হঠাৎ পাত্রপক্ষে আসবে বলেছিল। আমি যদি বলতাম বিয়ের জন্য ছুটি চাই, আপনি হয়তো ছুটি দিতেন না, কাজ ধরিয়ে দিতেন। তাই উনি ফোনটা পকেটে রাখলেন। ওনার চশমাটা আঙুল দিয়ে একটু ঠিক করে সোজা আমার চোখের দিকেই তাকালেন। ওনার চোখ মুখে সেই গম্ভীর ভাবটা একটুও কমলো না, কিন্তু ওনার গলার আওয়াজটা কিছুটা নরম হলো। উনি বলল, ছুটি চুরির অপরাধে আপনার ইনক্রিজমেন্ট আটকে দেওয়া উচিত। আমি মাথা নিচু করেই রইলাম। উনি একটু থামলেন, তারপর ঘড়ির দিকে তাকিয়ে বলেন, অফিসে রাগী আহমেদ ছুটি নিয়ে মিথ্যে বলার পছন্দ করেন না, তবে আজকে পাত্র রাগী আহমেদ আপনাকে পছন্দ হয়েছে, তাই মেইলটা ডিলিট করে দিচ্ছি। আমি চমকে ওনার দিকে তাকালাম। উনি বারান্দায় থেকে ড্রয়িং রুমে দিকে পা বাড়াতে বাড়াতে পেছনে ফিরে শুধু এইটুকুই বললেন, আগামী মাসের বিয়েটা ফাইনাল। বিয়ের মেইলটা যেন জেনুইন হয়, কারণ ওই ছুটিতে আমিও থাকছি। আর হ্যাঁ, অফিসে কাল ঠিক সকাল 9টায় যেন আপনাকে ডেস্কে দেখি। অবক্তন অনুভূতির সমাহার।
সকালে ঘুম থেকে উঠে আমার চোখ কপালে। রাতে লেট করে ঘুমিয়ে সকাল পেরোনে ৯টায় আমার ঘুম ভেঙেছে। অথচ উনি বলেছিলেন ঠিক ৯টায় ডেস্কে থাকতে। কোনো মতে জামা কাপড় পরে চুলটা একটা খোপা করে যখন অফিসের ফ্লোরে দৌড়ে ঢুকলাম, তখন ঘড়িতে ৯টা বেজে ১৫ মিনিট। নিজের ডেস্কের ব্যাগটা রেখেই আমি একটা বড় দীর্ঘশ্বাস ফেললাম। যাক, বাঘের খাঁচায় ঢোকার আগে বাঘ বোধহয় এখনো আসেনি। কিন্তু আমার সেই শান্তি বেশি সময় টেকে না। ডেস্কের ওপর রাখা ইন্টারকমটার ঠিক তখনই কর্কশ আওয়াজে বেজে উঠল। ওপাশ থেকে বসের সে চেনা বরফ শীতল গলায় ভেসে এলো, মিস রিদিতা, আমার কেবিনে আসুন ইমিডিয়েটলি। আমি শুকনো ঢোক গিলে ওনার কেবিনের দরজায় ঠেলে ভেতরে ঢুকলাম। বস ওনার ল্যাপটপে স্ক্রিনে চোখ রেখে টাইপ করেছেন। চোখ সে চেনা চশমা, পরনে কুচকুচে কালো শার্ট। ওনার মুখে কোনো রাগ বহিঃপ্রকাশ নেই, কিন্তু পরিবেশটা থমথমে। আমি আমতা আমতা করে বললাম, গুড মর্নিং স্যার। আসলে আজকে জ্যামের জন্য একটু। উনি টাইপিং থামলেন না, স্ক্রিনের দিকে তাকিয়ে অত্যন্ত শান্ত গলায় বললেন, অফিসে পলিসি বুক অনুযায়ী ১৫ মিনিট লেট করার জন্য আপনার আজকের দিনের হাফ ডে লিভ কাউন্ট হওয়ার কথায় মিস রিদিতা। আমার মেজাজটা এবার সত্যি বিগড়ে গেল। কাল বিকেলে যিনি পাত্র সেজে আমার বাড়িতে গিয়ে বিয়ের ফাইনাল করে এলেন, আজ সকালে উনি আবার খিটখিটে বসের ফর্মে। আমি একটু ক্ষোভে গলায় বললাম, স্যার, কালকেই না আপনি বললেন। উনি এবার টাইপিং থামিয়ে চশমাটা নাকের বরাবর একটু নামিয়ে আমার দিকে তাকালেন। ওনার সেই কম কথা বলা ধারালো চোখ। উনি ধীরস্থিরভাবে বললেন, কাল বিকেলে যিনি আপনার বাড়ি গিয়েছিল তিনি ছিলেন আপনার বিয়ের পাত্র রাগিব আহমেদ। আর এখন আপনার সামনে যিনি বসে আছেন তিনি এই কোম্পানির বস। দুজনের প্রফেশনাল লাইফ সম্পূর্ণ আলাদা। আমি মনে মনে বললাম, কপাল আমার, একটা আস্ত গিরগিটির সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। এই বিয়ে নিকুনিচি করি, একবার সুযোগ পাই বিয়ে আমি কি আমার বাপকেও করতে দেব না। হৃদিতা ভাবনার মাঝেই রাগিব বলে উঠল, মিস রিদিতা, দাঁড়িয়ে আছেন কেন? আপনার কাজটা কি আমার করে দেব? হৃদিতা থমথম খেয়ে বলো, সরি স্যার, যাচ্ছি যাচ্ছি। সারাদিন খাটুনির পর যখন রাত ৮টায় অফিস থেকে হৃদিতা বের হলো, তখন বাইরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। এই অবস্থায় কোনো রিক্সা বা সিএনজি পাওয়ার আশা বৃথা। নিজের স্কুটিটাও আজকে রেখে এসেছে দেরি হওয়ায়। হৃদিতা অফিসের গেটে দাঁড়িয়ে যখন কপালে হাত দিচ্ছে, ঠিক তখন একটা কালো মার্সিডিজ এসে হৃদিতার সামনে থামলো। গাড়ির গ্লাসটা নামতেই বসে সেই গম্ভীর মুখটা দেখা গেল। রাগিব কোনো ভূমিকা না করে শুধু বলল, উঠে পড়ো, এই বৃষ্টির গাড়ি পড়বে না। হৃদি প্রথম ইতস্ত করলেও ওনার ধারালো চোখের ইশারা দেখে বাধ্য হয়ে পেছনের সিটে হাত বাড়ালো। রাগিব সাথে সাথে লকটা আটকে দিয়ে বলল, আমি আপনার অফিসের ড্রাইভার নই, মিস রিদিতা, সামনে এসে বসুন। বিরক্তিতে রিদিকা সামনের সিটে গিয়ে বসলো। পুরো রাস্তায় গাড়ির ভেতর পিনপতন নীরবতা, শুধু এসি আর বৃষ্টির শব্দ। রাগিব এক হাত দিয়ে স্টিয়ারিং ধরে খুব মনোযোগ দিয়ে ড্রাইভিং করেছিল। রাগিব পারফিউমে পড়া সুবাসটা গাড়ির ভেতরে এক অদ্ভুত মাদকতা তৈরি করেছিল। কিছুক্ষণ পর গাড়িটা রিদির বসার গলি মুখে থামলো। হৃদি স্টেবলটা খোলা চোখ করলো, কিন্তু জ্যাম হয়ে থাকায় বেলটা কোনোভাবেই খুলছিল না। হৃদি যখন ধরাস্থরি করছিল তখন হঠাৎ রাগিব হৃদিকে ঝুঁকে এলো। রাগিবের পুরো শরীরটা হৃদির খুব ক্লোজ চলে এলো, এতটাই কাছে যে ওনার তপ্ত নিঃশ্বাস হৃদির গালে এসে লাগছিল। হৃদি ভয় আর আশ্চর্যতায় শক্ত হয়ে গেল। এত কাছ থেকে রাগিবের চশমা আড়ালে চোখ দুটো দেখে হৃদি হৃদস্পন্দন যেন বন্ধ হওয়ার জোগাড়। রাগিব যখন বেলটা খোলার জন্য ওর হাতটা হৃদির ওপর দিয়ে বাড়ালো, তখন ওর পুরুষালী সুবাসে আর এই ঘনিষ্ঠতা সহ্য করতে না পেরে হৃদি ভয় আর তীব্রতায় লজ্জায় চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেললো। হৃদির ধারণা ছিল হয়তো অন্য কিছু ঘটতে চলেছে, কিন্তু হঠাৎ কপালে একটা হালকা টোকা পড়লো। হৃদি চমকে চোখ মেলে দেখলো বস স্টেবলটা ওনার হাতে নিয়ে ওনার সিটে ফিরে গেল। ওনার মুখে সেই চিরচেনা গম্ভীর ভাব
কিন্তু চোখে কোনো একটা চরম দুষ্টমি আভাস। উনি চশমাটা একটু ঠিক করে অত্যন্ত ধীরে ও শান্ত গলায় বলল, মিস রিদিতা, একটু বেশি আশা করছেন নাকি? রাগীবের এই কথার খোঁচা রিদি পুরো কান মাথা ঝাঁঝা করে আগুন হয়ে গেল। লজ্জায় অপমানে আর অপদস্থ হয়ে রিদি গাড়ির দরজা খুলে এক ছুটে ওখান থেকে দৌড় দিল। রিদি যেভাবে জামা ধরে বৃষ্টিতে ভিজে গাড়ির গেটের দিকে দৌড়াচ্ছিল, সেই দিকে তাকিয়ে রাগীব ওর স্টিয়ারিং এ হাত রেখে খুব হালকা কিন্তু মন খোলা একটা হাসি দিল। অফিসে সেই কড়া বসের মুখে সে প্রথম এক মিষ্টি একটা হাসি ফুটলো, যেটা রিদি আর দেখা হলো না। পরের দিন ছিল শুক্রবার, অফিসে অফ ডে। আগের দিনে ওই স্টেবলের ঘটনার পর রিদিতা মনে মনে শক্ত প্রতিজ্ঞা করেছিল অন্তত এই দিন ওই খিটখিটে বাগার সুর বসের মুখ সে ভুলেও দেখবে না। ওনার এই গম্ভীর চোখের চাহনি আর বাঁকা কথা খোঁচা থেকে নিজের কান দুটোকে শান্ত রাখতে রিদিতা সকাল সকাল তার তিন বান্ধবী তানিয়া, নাবিলা আর সুমিকে নিয়ে শপিং এ বেরিয়ে পড়ছিল। ধানমন্ডির কয়েকটা মল ঘুরে দুপুরের দিকে যখন খিদে সবার পেট চো চো করছে, তখন ওরা চারজন মিলে বেইলি রেডে একটা দামি রেস্টুরেন্টে ঢুকলো। টেবিল বুক করে ওরা যখন বেশ আড্ডা জমিয়ে লাঞ্চে অর্ডার দিচ্ছে, ঠিক তখনই রিদিতার চোখ গেল কর্নার টেবিলের দিকে। চোখ পড়তে রিদিতা হাতের পানির গ্লাসটা টেবিল থেকে পড়ে যাওয়ার উপক্রম হলো। কোনো ভুল নেই, সেই ব্ল্যাক ব্রাশ করা চুল, চোখে চশমা আর পরনে একটা নেভি ব্লু ক্যাজুয়াল শার্ট। রাগিব আহমেদ ওনার কয়েকজন ক্লায়েন্টের সাথে গম্ভীর মুখে বিজনেসের মিটিং করেছে। ওনার সেই চিরচেনা ডোমপাড়ার লোক, যার সামনে পুরো অফিসে মানুষ কাপাকাপি করে। ঠিক তখনই ভাগ্যের নির্মল পরিহাসে রাগিব ক্লায়েন্টের কথা শুনতে শুনতে হঠাৎ রিদিতার দিকে তাকালো। দুজনের চার চোখ এক হতে রাগিব ডান ভ্রুটা সামান্য ওপরে উঠলো। রিদি আর এক সেকেন্ডও সময় নষ্ট করলো না, ওনার চোখ থেকে বাঁচার জন্য চট করে টেবিলের নিচে ঝুঁকে পরে জুতো ঠিক করার বাহানা ধরলো। বান্ধবীরা অবাক হয়ে বলল, কিরে রিদিতা, হঠাৎ টেবিলের নিচে হামাগুড়ি দিচ্ছিস কেন? রিদিতা নিচু গলায় চাপা স্বরে বলল, আরে আমার জুতো ফিতেটা কেমন যেন আটকে গেছে রে, তোরা কথা বল, আমি ঠিক করেছি। রিদিতা মনে মনে ভাবছে, এই লোকটা আজকে দেখবো না বলে মনে মনে পণ ছিলাম, আর প্রকৃতি ওনাকে আমার সামনে এনে দান করালো। কোনো মতে টেবিলের নিচ থেকে উঠে বসার পর রিদিতা আর খাওয়ার রুচি রইল না। বান্ধবীদের তাড়া দিয়ে বলল, আমার হঠাৎ শরীরটা কেমন যেন লাগছে রে, চল আমরা জলদি বিল মিটিয়ে কেটে পড়ি। বিল দিয়ে রিদিতা যখন রেস্টুরেন্টের এক্সিট গেটের কাছের দরজাটা ঠেলে পালানোর জন্য পা বাড়িয়েছে, ঠিক তখন একটা শক্ত পুরুষালী হঠাৎ ওপর থেকে এসে দরজাটা চেপে ধরলো। দরজা আর নড়লো না। রিদিতা চমকে তাকিয়ে দেখে রাগিব ওর ঠিক পেছনে দাঁড়িয়ে আছে, এক অদ্ভুত শান্ত এবং ভিন্ন এক চাউনি নিয়ে। রাগিব রিদিতার বান্ধবীর দিকে একবার তাকিয়ে তার চিরচেনা নিচু অথচ ভারী গলায় সরাসরি রিদিতার দিকে তাকিয়ে বলল, লাঞ্চ করবো রিদি, ভেতরে আসো। ওনার মুখে নিজের নামটা রিদি শুনতে রিদিতার পুরো শরীর যেন অবশ হয়ে গেল। রিদি হা করে ওনার দিকে তাকিয়ে রইল। অফিসের বস রাগিব আহমেদ, যিনি সারাক্ষণ মিস রিদিতা বলে ফর্মাল দূরত্ব বজায় রাখেন, ওনার মুখে এতখানি আপন করে ডাকা রিদি শব্দটা কেমন যেন বুলেটের মতো এসে ওর বুকে বিঁধলো। আর আবার ওনার কোনো রূপ, এই আস্ত গন্ডারটা ভেতরে এমন নরম কোনো ডাকও লুকিয়েছিল। রিদিতা কিছু বুঝতে না পেরে বোকার মতো রাগিবের পিছু পিছু আবার রেস্টুরেন্টের ভেতরে হাঁটা ধরলো। রাকিব ওদের টেবিলের কাছে এসে রিদিতার বান্ধবীদের দিকে তাকিয়ে ওনার চশমাটা একটু ঠিক করে তারপর খুব মার্জিত গলায় বলল, হাই, আই অ্যাম রাগিব আহমেদ, রিদি ফিয়ান্সে। আপনারা রিদির ফ্রেন্ড তো, বসুন প্লিজ। তানিয়া, নাবিলা আর সুমিত বসের পার্সোনালিটি আর লুক দেখে ওখানে ক্রাশ খাওয়ার জোগাড়। রাগিব ওয়েটারকে ডেকে এক গাদা স্পেশাল আইটেমের অর্ডার দিলেন এবং ওদের পুরো টেবিল বিলটা ওরা নিজে কার্ড থেকে পে করে দিল। বান্ধবীদের সাথে উনি যেভাবে হাসি মুখে অথচ নিজের গম্ভীর বজায় রেখে কথা বলেছিল, তা দেখে রিদিতা মনে হচ্ছিল সে কি কোনো স্বপ্ন দেখছে। খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে যখন বের হয়ে দেখা গেল আকাশের মুখ কালো হয়ে এসেছে। যেখানে সময় ঝুম বৃষ্টি নামবে,
রাগিব ওর পকেট থেকে গাড়ির চাবিটা বের করতে করতে বলল, গাড়িতে ওঠো রিদি, ড্রপ করে দিচ্ছি। রিদিতা এবার নিজের জেটটা ধরে রাখলো। বান্ধবীদের সামনে ওনার এই ভালো মানুষ রূপ দেখে ওর একটু রাগী হচ্ছিল। রিদি মুখ ফিরিয়ে নিয়ে বলল, আমি আপনার সাথে যাব না, বৃষ্টি আসবে, আমি রিক্সা যাবো। আর আমার আমার আজ বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে। কথাটা শুনে রাগিবের কপাল কুঁচকে গেল। তার সেই অফিসের বসের চিরচেনা কড়া ভাবটা আবার ফিরে এলো। রাগিব এক পা এগিয়ে এসে রিদির খুব কাছে দাঁড়িয়ে নিচু গলায় বলল, বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে, আর ঠান্ডা লাগলে রবিবারে অফিস মিস দেওয়া, এটা কি অফিস ফাঁকি দেওয়ার নতুন কোনো ধান্দা মিস রিদিতা? ওনার এই অফিস মিস দেওয়ার ধান্দা কথাটা শুনতেই রিদিতার মেজাজ চটে গেল। রিদি রাগিবের দিকে কটমট করে তাকিয়ে রাগিবের কথা শেষ হওয়ার আগে গট গট করে এগিয়ে রাগিবের গাড়ির ফ্রন্ট সিটে ধপাস করে বসে পড়ল। রাগিব নিজের হাসি চেপে সেও গাড়িতে উঠে স্টার্ট দিল। কিন্তু আজ একটা অদ্ভুত কাণ্ড ঘটলো। অন্যদিন রাগিব গাড়িতে উঠেই এসি ছেড়ে জানালাগুলো ট্রাই করে লক করে দেয়, কিন্তু আজ রাগিব জানালাগুলো একদম খোলাই রেখে দিল। বাইরে তখন ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে আর ঝিমঝিমেতে বৃষ্টি নামলো। দিদিটা কিছুটা অবাক হয়ে রাগিবের দিকে তাকালো। রাগিব স্টিয়ারিং এর হাত রেখে সোজা সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করেছে, মুখে কোনো কথা নেই, কিন্তু উনি মুখে বারণ করলেও রিদিতা বৃষ্টির ছোঁয়ার ইচ্ছে টানে উনি সম্মান জানিয়েছে। রিদিতা আর দ্বিধা না করে জানালা দিয়ে হাওয়াটা বাইরে বাড়িয়ে দিল। বৃষ্টি ঠান্ডা ফোঁটাগুলো যখন ওর হাতের তালুতে এসে পড়েছিল, তখন গাড়ির ভেতরে নীরবতা আর গুমোট লাগছিল না। রাগিবের এই কম কথা বলার আড়ালে তো কতখানি সূক্ষ্ম কেয়ারিং লুকিয়ে আছে তা ভেবে রিদিদের বুকের ভেতরে এক অন্যরকম দোলা দিচ্ছিল। রিদিতা জানালার বাইরে হাত বাড়িয়ে বৃষ্টির ছোঁয়া নিশ্চিত ঠিকই, কিন্তু ওর পুরো মনটা তখন গাড়ির ভেতরে বসা সেই ওই গম্ভীরতা এক রেখা অথচ অদ্ভুত সুন্দর মানুষটার চারপাশে ঘুরপাক খাচ্ছিল। ওনার এই অবাস্তব অনুভূতি ভাষায় রিদি কিভাবে সামলাবে তা সত্যি ওর জানা ছিল না। গল্পটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। গল্প অবাস্তব অনুভূতির সমাহার চলবে।